প্রিয় শিক্ষার্থী বোনেরা, সকলকে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের উপর তোমাদের সামনে একটি অনলাইন ক্লাস উপস্থাপনা করতে যাচ্ছি এবং আজকে আমরা আমাদের ফিন্যান্স ও ব্যাংকিংয়ের তৃতীয় অধ্যায়, যেটির বিষয়বস্তু হচ্ছে অর্থায়নের উৎস, এই অধ্যায়ের উপর ক্লাস করব। এবং গত ক্লাসে আমরা অর্থায়নের উৎসটা দেখে নিয়েছিলাম দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটি হচ্ছে বহিস্থ উৎস বা বহিস্থ তহবিল। এবং গত ক্লাসে আমরা অভ্যন্তরীণ উৎসটা কী এবং কত ভাগে বিভক্ত এবং ওই বিষয়গুলো দেখে নিয়েছিলাম। আজকে আমরা বহিস্থ তহবিলটা কী এবং বহিস্থ তহবিল সংগ্রহের বিভিন্ন যে উৎসগুলো রয়েছে, স্বল্পমেয়াদী উৎস, প্রাতিষ্ঠানিক উৎস এবং অপ্রাতিষ্ঠানিক উৎস, সেগুলো দেখে নিব। তাহলে আশা করছি যে তোমরা সকলে তোমাদের বই এবং খাতা নিয়ে অনলাইন ক্লাসে ঝটপট অংশগ্রহণ করেছ। যারা এখনও অংশগ্রহণ করনি তারা ঝটপট বইটি নিয়ে অনলাইন ক্লাসে যোগদান করে ফেলো। তাহলে এই আশা রেখে আজকে আমি আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছি। বহিস্থ তহবিল অর্থাৎ বহিস্থ তহবিলটা থেকে আমরা বুঝতে পারছি যে বহিস্থ মানে হচ্ছে বাহির। তাহলে বাহির থেকে অর্থ সংস্থানের মাধ্যমে যে তহবিল গঠন করা হয় সেটা আমরা বলতে পারি বহিস্থ তহবিল। আর অভ্যন্তরীণ তহবিলটা আমরা দেখে নিয়েছিলাম যে প্রতিষ্ঠান তার অভ্যন্তরে বা ভিতরের বিভিন্ন উৎস থেকে যে অর্থ সংস্থান করে কারবার প্রতিষ্ঠান শুরু করে থাকে সেটা হচ্ছে অভ্যন্তরীণ তহবিল। তাহলে চলো আমরা বইটা দেখি, সেটি দেখলে আমরা আরও বহিস্থ তহবিল সম্পর্কে সুন্দরভাবে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবো। বহিস্থ তহবিল বলতে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস, যেমন ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিল সংগ্রহকে বোঝায়। এটা তহবিল সংগ্রহের একটি জনপ্রিয় উৎস। ব্যাংক ঋণের কয়েকটি বৈশিষ্ট্য আছে। প্রথমত, ব্যাংক ঋণের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। উক্ত মেয়াদের মধ্যে ঋণ ব্যবহার করে সুদাসল ফেরত দিতে হয়। দ্বিতীয়ত, সুদের হার সুনির্দিষ্ট থাকে, যা দীর্ঘকালব্যাপী পরিবর্তন করা যায় না। তৃতীয়ত, নিয়মিতভাবে সুদের অর্থ ও কিস্তি পরিশোধ এবং মেয়াদান্তে আসল পরিশোধ করা কারবারের জন্য বাধ্যতামূলক। কারবারটি যদি লাভজনক নাও হয় তবু এই সকল অর্থ পরিশোধ করতে হবে। এছাড়া ব্যাংকের কাছে ঋণপত্র বা ডিবেঞ্চার বা বন্ড বিক্রয় করেও একই ধরনের তহবিল সংগ্রহ করা যায়। অগ্রাধিকার শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করা তহবিল সংগ্রহের বহিস্থ উৎস হিসেবে পরিচিত। তহবিল সংগ্রহের বাহ্যিক উৎসগুলো বেশ জনপ্রিয়। আচ্ছা, এটা বলার আগে তাহলে আমরা দেখে নিলাম যে কারবার প্রতিষ্ঠান যদি বাইরের কোনো উৎস থেকে অর্থ সংস্থান করে থাকে সেটা হবে কি বহিস্থ তহবিল, এবং সেটা হতে পারে কোনো ব্যাংক বা কোনো বিমা বা যে কোনো কারবারি প্রতিষ্ঠান বা অর্থের সাথে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান। তাহলে সে ব্যাংকের ক্ষেত্রে বলেছে যে যদি আমরা ব্যাংক থেকে ঋণ নিতে চাই, আমাদের ব্যক্তিগত প্রয়োজন বা অফিসের প্রয়োজন বা যে কোনো প্রয়োজনই হয়ে থাক না কেন, সেখানে আমাদের কতগুলো শর্ত মেনে নিতে হয়। প্রথম শর্তটি হচ্ছে ব্যাংক আমাদের একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণ দিবে এবং এ মেয়াদের মধ্যে আমাদের ঋণের সুদ দিতে হবে এবং নির্দিষ্ট সময় শেষে সুদাসল ফেরত দিতে আমরা বাধ্য থাকব। এবং দ্বিতীয়ত হচ্ছে সুদের হার একটি নির্দিষ্ট থাকবে, যা দীর্ঘকাল ব্যাপী পরিবর্তন করা হয় না। অর্থাৎ আমরা দীর্ঘকালে এই একই নির্দিষ্ট পরিমাণ সুদ দিয়েই যাব, এটার কোনো পরিবর্তন হবে না। নিয়মিতভাবে আমাদের সুদের অর্থ ও কিস্তি পরিশোধ করতে হবে এবং মেয়াদ শেষে আমাদের সে আসল টাকাটা পরিশোধ করতে হবে। এখন আমরা তহবিল সংগ্রহের বাহ্যিক উৎসগুলো কেন জনপ্রিয় সেটা আমরা দেখে নিব। ঋণের মাধ্যমে বাহ্যিক অর্থায়ন করা হলে ঋণের সুদ মোট লাভ থেকে প্রদান করার পর যে লাভ অবশিষ্ট থাকে সেই লাভের উপর কর প্রদান করতে হয়। ফলে প্রদেয় করের পরিমাণ কম হয়। দেখো কি বলেছে যে ঋণের মাধ্যমে, অর্থাৎ আমি যদি ঋণের মাধ্যমে আমি টাকা নিয়ে থাকি কোনো একটা প্রতিষ্ঠান থেকে, তাহলে আমার যে ঋণের সুদটা আমাকে প্রত্যেক মাসে দিতে হচ্ছে সেটা আমি আমার কারবার প্রতিষ্ঠান লাভ থেকে দিব। ঠিক আছে, লাভ থেকে আমি সেই সুদটা দিব এবং লাভ থেকে আমার সুদ দেওয়ার পর যে লাভটা আমার অবশিষ্ট থাকে সেই লাভের উপর আমি আমার কর প্রদান করব। ফলে আমার যে প্রদেয় করটা আছে সেটা সেটার পরিমাণ হবে কম, করের পরিমাণটা আমার কম এসে যাবে। দ্বিতীয়ত হচ্ছে ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে
অভ্যন্তরীণ অর্থসংস্থান অনেক সময় প্রয়োজনীয় বিনিয়োগের তুলনায় অপেক্ষাকৃত কম হয়ে যায়, ফলে বহিস্থ অর্থসংস্থানই তহবিল সংগ্রহের প্রধান উৎস হিসেবে কাজ করে। দেখো, অভ্যন্তরীণ অর্থসংস্থান অনেক সময় কী হয়, প্রয়োজনীয় বিনিয়োগের তুলনায় অপেক্ষাকৃত কম হয়ে যায়, অর্থাৎ আমি যত টাকা নিতে চাই সেই পরিমাণ টাকা হয়তো আমার অভ্যন্তরীণ উৎস থেকে আমি পেতে পারি না, ফলে কি আমার অবশ্যই বহিস্থ তহবিলের সন্ধান করতে হয়। তবে বহিস্থ তহবিলের একটি অসুবিধা হলো, অর্থাৎ বহিস্থ তহবিল যে শুধু আমাদের সুবিধা দিয়ে যাবে এমনটি কিন্তু না, এটার কিছু অসুবিধা বা সীমাবদ্ধতাও রয়েছে। এই কারবারটি লাভ করুক বা নাই করুক, ঋণের সুদ ও কিস্তি অবশ্যই প্রদান করতে হবে। অর্থাৎ আমি যদি কোনো ব্যাংক বা যে কোনো জায়গা থেকে ঋণ নিই, তাহলে অবশ্যই আমার যদি লাভ হয় বা নাও হয়, আমার ঋণের সুদ এবং কিস্তি কিন্তু অবশ্যই দিতে হবে। অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করলে কিন্তু এই অসুবিধাটা সৃষ্টি হয় না। বহিস্থ তহবিল মেয়াদের ভিত্তিতে সাধারণত 3 প্রকার। দেখো কী কী? 3 প্রকার। বহিস্থ তহবিলের মেয়াদের ভিত্তিতে কত প্রকার? 3 প্রকার, অর্থাৎ স্বল্প মেয়াদি, মধ্যম মেয়াদি এবং দীর্ঘমেয়াদী। আমরা নেক্সট ক্লাসগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা প্রথমেই যে আমাদের বহিস্থ তহবিলের স্বল্প মেয়াদি উৎস আছে সেটা চলো দেখে নিই সেটা কি। স্বল্প মেয়াদ বলতে 1 বছরের কম সময়কে বোঝানো হয়। আশা করি এটা কিন্তু তোমাদের জানা আছে, তাই না? কারণ এটা আমরা আগেও আমাদের আগের চ্যাপ্টারটায় স্বল্প মেয়াদি, দীর্ঘমেয়াদী, মধ্যম মেয়াদি পড়েছিলাম। তাহলে স্বল্প মেয়াদিটা হবে কোনটা? 1 বছরের কম সময়। একটি প্রতিষ্ঠানের বেশিরভাগ অর্থায়ন মূলত স্বল্প মেয়াদি উৎস থেকে সংগ্রহ করা হয়, যা 1 বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে পরিশোধযোগ্য। অর্থাৎ স্বল্পমেয়াদী উৎসটা কখন আমরা স্বল্পমেয়াদী উৎসটা আমরা অর্থ তহবিলের জন্য আমরা খোঁজ করব যখন আমাদের টাকার পরিমাণটা কি একটু নির্দিষ্ট বা কম হবে, যেটা আমরা 1 বছরের মধ্যে কি পরিশোধ করতে পারবো। সেক্ষেত্রে আমরা স্বল্পমেয়াদী উৎসটাকে অবশ্যই প্রায়োরিটি দিব। প্রথমত, স্বল্পমেয়াদী উৎস হতে অর্থ সংস্থানের খরচ তুলনামূলক সর্বোচ্চ ও সর্বনিম্ন 2 হতে পারে। যেমন বাণিজ্যিক ব্যাংক থেকে গৃহীত ঋণের জন্য স্বল্পমেয়াদে তুলনামূলকভাবে সুদের হার বেশি প্রদান করতে হয়। অর্থাৎ কি, যদি তুমি কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নাও, তাহলে আমার স্বল্পমেয়াদে যদি আমি ঋণ নেই, তাহলে আমার সুদের হারটাকে একটু বেশি দিতে হবে, যেন আমি আমার আসল টাকাটা 1 বছরের মধ্যে দিতে পারি। বুঝতে পেরেছো? আবার বিভিন্ন ঋণ মুক্ত উৎস যেমন পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়, বকেয়া মজুরির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বল্পমেয়াদের জন্য অর্থ সংস্থান করতে পারে, যার কোনো মূলধনই খরচ নেই। অর্থাৎ আমি যদি আমার ঋণ মুক্ত, অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় বা বকেয়া মজুরির মাধ্যমে আমি আমার প্রতিষ্ঠানগুলো অর্থ সংস্থান করি, সেখানে কি আমার কিন্তু কোনো মূলধনই খরচ লাগছে না। স্বল্পমেয়াদী অর্থ প্রদানের প্রক্রিয়াটি সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া, অর্থাৎ এখানে কোনো ঝামেলা নাই, এখানে আমাকে সরকারের কোনো বাধ্যবাধকতা নাই বা নিয়মকানুন মেনে অর্থ সংস্থান করতে হয় না। পক্ষান্তরে মধ্যম ও দীর্ঘমেয়াদী অর্থ প্রদানের জন্য অনেক সময় ব্যয় ও প্রক্রিয়া অনুসরণ করতে হয়। অর্থাৎ সহজ এবং দ্রুততম পদ্ধতিটা কোনটা হচ্ছে? স্বল্পমেয়াদী উৎস। মধ্যম ও দীর্ঘমেয়াদী অর্থ প্রদানের সময় অনেক সময় ব্যয় ও প্রক্রিয়া অনুসরণ করতে হয় বিধায় যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্য দ্রব্যের চাহিদা 1 বছর সময়ের মধ্যে অতি দ্রুত পরিবর্তন হতে থাকে, সেসব প্রতিষ্ঠান উৎপাদন ও অর্থায়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায় না। অর্থাৎ আমার যদি এরকম প্রতিষ্ঠান থাকে যে আমি আমার পণ্য বা দ্রব্যর চাহিদা 1 বছরের মধ্যে পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমি কি স্বল্পমেয়াদী উৎসটাকে কি প্রায়োরিটি দিব। অর্থাৎ সেক্ষেত্রে আমি উৎপাদন ও অর্থায়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা করব না, আমি অবশ্যই স্বল্পমেয়াদী পরিকল্পনাই করব। যেমন উদাহরণস্বরূপ দেখো, ফ্যাশন হাউসগুলোর চাহিদার দ্রুত পরিবর্তনশীলতার কারণে পণ্য উৎপাদনের জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে, ফলে একসাথে কম পরিমাণে উৎপাদন করায় এদের অর্থ বিনিয়োগের পরিমাণও কম হয়। এই ধরনের ব্যবসায় স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ সংস্থানের করা সুবিধাজনক। তাহলে যেহেতু আমি একসাথে কম পরিমাণ উৎপাদন করব, সেক্ষেত্রে অবশ্যই আমার বিনিয়োগের পরিমাণটাও কী হবে? কম হবে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি স্বল্পমেয়াদী অর্থটা থেকেই অর্থ সংস্থান করব, যেটা কিনা আমার জন্য সুবিধাজনক। তাহলে এবার আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলো আলোচনা করব। অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলোকে কয় ভাগে বিভক্ত করা হয় সেটা আমরা এখন দেখে নিব। স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক এবং অপরটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। তাহলে আমরা দেখে নিলাম যে স্বল্পমেয়াদী বহিস্থ তহবিল এবং বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদী উৎস। তাহলে আজকে এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের যে দুটি ভাগ আছে, প্রাতিষ্ঠানিক উৎস এবং অপ্রাতিষ্ঠানিক উৎস,
এই বিষয়গুলো দেখে নেব এবং এই স্বল্পমেয়াদী অর্থায়ন প্রাতিষ্ঠানিক উৎসে আবার কয়েক ভাগে বিভক্ত আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখে নেব। তাহলে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো, এই আশা রেখে সকলকে জানাই ধন্যবাদ।